ভয়ে কাঁপতে কাঁপতে লোক দুটো প্রস্থান করলো। সাদা রঙের পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল মহলের নারীদের জন্য, যাতে তারা ভবন চত্বরে দাঁড়িয়ে নিচতলার কার্যক্রম দেখতে পারে। পর্দা সরিয়ে বিচার কার্যাদি দেখতে থাকা যুবতীদের সাথে অপরূপাও ছিল। সবার সাথে সেও হেসে উঠল লোক দুটোর পালানো দেখে। তটিনী অপরূপাকে বলল, তুমিও সাবালিকা, পালিয়ে ভালো কাজ করেছো। দেখো, রূপনগরের সম্রাট তা সমর্থন করে। ওনার ফয়সালা সবসময় উত্তম হয়। অপরূপার মুখটা মলিন হয়ে এলো। বিচার কার্য শেষ হওয়ায় অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। পথিমধ্যে ডাক্তার আবুল ফজলের সামনে পড়ে গেল। খাওয়া দাওয়া শেষে অতিথি কক্ষে আরাম করছিলেন তিনি। হঠাৎ মনে হলো অপরূপার সাথে জরুরি কথা বলার দরকার, তাই ছুটে এলেন। অপরূপাকে উনি দেখে জিজ্ঞাসা করলো, আমাকে খুঁজতে যাচ্ছিলেন? হ্যাঁ রূপা, তোমার কি মনে হচ্ছে না তোমাদের দাদিজানের মৃত্যু অস্বাভাবিক? সবটা শোনার পর আমার তেমনটাই মনে হচ্ছে। অপরূপার মনে হলো পৃথিবীটা যেন দুলে উঠছে। অস্বাভাবিক? হ্যাঁ অস্বাভাবিক। তুমি কাল আমায় বলেছো তোমার দাদিজান পানের সাথে শুকনো ফুলের পাপড়িও খেয়েছিল সেই রাতে। হ্যাঁ, দাদিজান প্রায়ই অমন খেতেন। সেদিন শুকনো ফুল ছিল না দাদির কাছে, আমি আমার কাছ থেকে দিয়েছিলাম, যেগুলো রহমান আমায় দিত। হ্যাঁ, তারপরে সকালে তোমার দাদিকে মৃত দেখেছো। অপরূপা অতি আশ্চর্যিত চোখে চেয়ে বলল, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। ফজল সাহেব সোজাসাপটা রহমানের বিপক্ষে কোনো কথা বললেন না। শাহজাদের বারণ থাকায় শুধু বললেন, তোমার কাছে সেই ফুলের মালাটা ছিল, সেটাতে আমি কিছু বিষ জিনিস পেয়েছি যা দেহের অভ্যন্তরে প্রবেশ করলে মৃত্যুর কারণ হতে পারে। কি জিনিস পেয়েছেন? কোকেন। কোকেন চেনো? অপরূপা ভাবান্বিত হলো। হ্যাঁ, মানুষ পাগল হয়ে যায় ও সব নাকে গেলে। হ্যাঁ, আর পেটে গেলে মৃত্যু। কিন্তু ফুলগুলো তো রহমান দিয়েছিল, কেন বিষাক্ত কিছু থাকবে? সেই রহমানই বলতে পারবে। অপরূপার বিষয়টা ভাবিয়ে তুলল। রহমান তাকে ভালোবাসে, সে এমন কোনো কাজ করবে না যার কারণে অপরূপার কোনো ক্ষতি হতে পারে। তুমি ভাবো, তারপর আমাকে জানিও কি বুঝলে। জি। ডাক্তার চলে গেল। যাত্রাপালার শিল্পীরা গতকাল এসেছিল অভিষেক উপলক্ষে, আজ পালা বসবে। মহলের সবাই উত্তেজিত। সাইরা তটিনীরা পরিকল্পনা করেছে যে কিভাবে কি পরিধান করে যাত্রা দেখতে যাবে। সাফায়েত এসে জানালো রূপাকেও তাদের সাথে নিয়ে যেতে। সেইবার যাত্রাপালাটির পর আর কোনো যাত্রাপালা যায়নি অপরূপা। এবার যাবে, কারণ এবার সাথে স্বয়ং সম্রাটের পরিবারের সাথে যাবে সে। ভয় নেই। ফুলকলির দেওয়া নীল সাদা পোশাকটি পরলো সে। কুমু আর টুনুও সাজগোজে ব্যস্ত। কৌটো থেকে কালি বের করে কাজল পরলো, লিপস্টিক বের করে ঠোঁট রাঙালো, তারপর মাথার চুল ঢাকলো। ওড়না জড়িয়ে অপরূপাকে বলল, এই আসো, তোমারে সাজাই দিই, তোমারে আরো সুন্দর দেখাইবো। অপরূপা হ্যাঁ না বলে তাড়াতাড়ি না করে চুপচাপ ওদের হাতে সেজে নিল। পিতলের হাতল ওয়ালা একটা আয়না ওর সামনে ধরে কুমুদিনী বলল, কাজল চোখে তোমারে দুনয়নে আমি আমারে দেখি। অপরূপা হেসে উঠে বলল, এটা কার লেখা? কক্ষে সাইরা প্রবেশ করতেই তার জবাব দিল, বিন্দুবাসিনী লেখক সম্রাট শেহজাদের। বিন্দুর অর্ধাঙ্গটাকে মুগ্ধ চোখে দেখে বলেছিল, কাজল চোখী, তোমার এই দুই নয়নে আমি আমারই দেখি, তোমার অধর হাসিতে আমার মরণ লিখি, আমার সারাটা নিশিতে আমি তোমারই রাখি। শোনো হে কাজল চোখী, আমি তোমারই আখিতে আখি রাখিয়া পুষি ভালোবাসার পাখি, আমি শয়নে স্বপনে তোমারই দেখি, তোমারই আঁকি, তোমারই ডাকি। কাজল চোখী, তুমি জানো কি, আমি তোমারই আমার মনের ভিতরে বড়ই যতনে রাখি। অপরূপা মুগ্ধ কণ্ঠে বলল, চমৎকার, কিন্তু কি হলো শেষমেশ? বিন্দু তো কখনোই তার অর্ধাঙ্গকে ভালোবাসেনি। কারণ বিন্দু ছিল নিষ্ঠুর প্রিয়া। অপরূপা বিড়বিড় করলো, নিষ্ঠুর প্রিয়া? নিষ্ঠুর কন্যা, তাও সে প্রিয়া, এমন হয়? অপরূপা বিড়বিড় করলো। কক্ষের দরজার কাছে এসে মিঠু আবারও থামলো। কিছু একটা নিয়ে খেলা করছে, খাচ্ছে। অপরূপা দেখলো একটি শুকনো গাঁদা ফুল। অপরূপা তার কাছে গিয়ে কোলে তুলে নিল, ফুলটা নিয়ে ফেললো, বলল, আজ আবারও এসেছো?
খরগোশটা মুখ দিয়ে তার হাতে কিছু একটা খুঁজছে। নরম তুলতুলে মুখটা হাতে লাগাতে সুরসুরি লাগলো অপরূপার। সে হাসলো। তন্মধ্যে শাহজাদ মিঠি মিঠি ডেকে ডেকে পায়ে হেঁটে এগিয়ে আসে। বিদ্যুৎ চলে যায় তক্ষুনি। শাহজাদ লাইটার জ্বালায়, এদিক ওদিক চোখ বুলিয়ে সাবধানে পা ফেলে হাঁটে। অপরূপা মিঠিকে কোলে নিয়ে তার দিকে এগিয়ে যায়, কোমল স্বরে বলে। মিঠু এখানে? শাহজাদ ঘাড় ঘুরিয়ে অপরূপাকে দেখে, আগুনের লেলিহান শিখায় আবছা আলোয়। ও খেলছিল এখানে। আপনার কয়টা খরগোশ? অনেক। ও মিঠু নয়, মিঠি, মিঠুর বান্ধবী। বন্ধুকে রেখেও বাইরে বাইরে কি করছে? বন্ধুর সাথে রাগ করেছে হয়তো। অপরূপা হাসি মুখে বলে। ওদের আবার রাগ আছে নাকি? আছে। অপরূপার কোল থেকে মিঠিকে নিয়ে ফেললো শাহজাদ। চট করে লাইটার বন্ধ হয়ে যেতেই অপরূপার কেঁপে ওঠে। অপরূপার কোল থেকে মিঠিকে নিয়ে ফেললো শাহজাদ। চট করে লাইটার বন্ধ হয়ে যেতেই অপরূপা কেঁপে উঠল। শাহজাদ আবারও লাইটার জ্বালিয়ে অপরূপার চুপসে যাওয়া মুখখানা আর মোটা কাজলের আলপনায় আঁকা চোখ দুটো দেখে হেসে উঠল। বিড়বিড়িয়ে বলল। আমার বিন্দুবাসিনী কাছে, তবু শত দূরের তুমি। দূরবাসিনী। সবার গায়ে রাজকীয় পোশাক। তাদের দেখলেই বোঝা যাচ্ছে তারা মহলের কন্যা। মাথায় জমকালো ঝালর বাঁধাই করা, চোখের পর থেকে ঝালর দিয়ে মুখ ঢাকা। রূপার দিকে সাদা গোলাপি রঙের একটা পোশাক বাড়িয়ে দিয়ে তটিনী বলল। এটা পরে নাও, সম্রাটের আদেশ। অপরূপা পোশাকটি হাতে নিল, বলল। কিন্তু আমি তো প্রস্তুত। সাইরা হেসে বলল। ভাইজান এইমাত্র এসে বলল তোমাকে একটা নতুন পোশাক দিতে, আর আমাদের মতো করে প্রস্তুত হয়ে নাও। মহলের কন্যা বেশে যাবে, ওখানে প্রশ্নের সম্মুখীন হতে পারো। কিন্তু কোনো কিন্তু নয় রূপা, তাড়াতাড়ি যাও। অপরূপা ভেবেছে আজ পালা দেখতে যাবে না, কিন্তু তাকে যেতেই হচ্ছে। তার উপর এসব পোশাক পরতে ইচ্ছে করছে না তার। অপরূপা পোশাক পরে নিল। তটিনী এসে তার মাথায় হিজাব পরিয়ে ঝালর পরিয়ে দিল। শুধু চোখ দুটো দৃশ্যমান। দর্পণের সামনে দাঁড়িয়ে নতুন এক রূপাকে আবিষ্কার করলো অপরূপা। তাকে রাজকন্যার মতো দেখাচ্ছে। সিভান এসে ডাকলো। সুন্দর বউ। অপরূপাকে চিনতে বেগ পেতে হলো তাকে। সুন্দর বউ কোনটা? অপরূপা হাত বাড়িয়ে ডাকলো। এই তো আমি, বলো কি বলবে? সিভান এগিয়ে এসে তার হাত ধরলো, খপ করে টেনে নিয়ে যেতে যেতে বলল। ভাইজান কখন থেকে ডাকছে, চলো। রূপাকে নিয়ে বেরিয়ে গেল সে। শাহজাদ তার দলবল গাড়ি আর ঘোড়ার আশেপাশে দাঁড়িয়ে আছে। সিভান ওর হাত ছেড়ে আবারও মহলের ভেতরে চলে গেল। প্রাঙ্গণ তেমন আলোকিত নয়, তাই শাহজাদ অপরূপাকে তটিনী ভেবে বলল। ওদের ডেকেছো? অপরূপা কোনো উত্তর দিল না, এক কোণায় দাঁড়িয়ে থাকলো। শাহজাদ কথা বলা শেষে অপরূপার দিকে ভালো করে না তাকিয়ে গাড়ি দেখিয়ে বলে উঠল। বাকিরা কোথায়? গাড়িতে উঠে বসো। সাফায়াত, সবাইকে ডাক দাও। সাফাত সবাইকে ডাকার জন্য ভেতরে চলে গেল। শাহজাদ ঘোড়ার পানি খাওয়া বালতিটা রূপার সামনে রেখে বলল। একটু পানি নিয়ে এসো দ্রুত। রূপা নড়াচড়া করলো না। শাহজাদ বলল। দ্রুত যাও। অপরূপা পানির আনার জন্য কূপের দিকে চলে গেল। পানি এনেও দিল। শাহজাদ তার অশ্বের যত্ন নিতে মত্ত। মহলের ভেতর থেকে সবাই চলে এলো। তটিনী ডেকে বলল। রূপা তুমি এখানে? শাহজাদ সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো। একদম চোখ বরাবর তাকাতে নিজের বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। অপরূপা মুচকি হাসলো, যদিও তা শাহজাদ টের পেল না। শাহজাদ গলা খাকারি দিয়ে বলল। তোমরা গাড়িতে উঠে বসো। সবাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে খিলখিলিয়ে হাসতে হাসতে দুটো ঘোড়ার গাড়িতে উঠে বসলো। রূপা পুরোটা পথ জুড়ে মুগ্ধ নয়নে রূপনগরের রূপের ঝলকানি দেখলো। নদীর পাশ দিয়ে জঙ্গলের সড়ক ধরে বড় সড়কে উঠতেই দৃশ্যমান হলো দূর পাহাড়, ধুধু করা বিল, বিশাল প্রান্তরের পাশে প্রকাণ্ড এক বটগাছ। আরো দূরে জনবল পেরিয়ে, চোখের সীমানা পেরিয়ে অবস্থিত সব চাইতে বড় মসজিদ। অলি আউলিয়ারা মাজার, আল্লাহ আল্লাহ জিকিরে তা মেতে থাকে সর্বদা। যদি মহলের কাছাকাছি হতো, রূপা একদিন ঠিক যেত ওখানে। শাহজাদ তার দলবল নিয়ে অশ্বারোহণে পৌঁছেছে যাত্রাপালা। ঢাকঢোল পিটিয়ে শিল্পীদের মঞ্চে যাতায়াত শুরু হচ্ছে। নির্দিষ্ট আসনে অপরূপাদের বসার জায়গা হলো। আজ বিন্দুবাসিনী শেষ
যাত্রা, যেখানে স্বয়ং বিন্দুর শেষ যাত্রা দেখানো হয়। পতিদেবের কাছেই যার প্রাণবধ হয়, নিষ্ঠুর প্রিয়াকে ছলনা করার জন্য নিষ্ঠুরতম প্রিয় তার প্রাণবধ করে ভেঙে পড়ে গগন বিহারী ক্রন্ধনে। চুপ করে মন্ত্রমুগ্ধের মতো শিল্পীদের অভিনয় দেখতে দেখতে কোমল প্রাণ দর্শকের অক্ষিকোটর চোখের জলে ভেসে ওঠে। প্রিয় স্বামীর হাতে মৃত্যুবরণ করা বিন্দুবাসিনীর গভীর নিস্তব্ধ অন্ধকারচ্ছন্ন জগতে আচ্ছন্ন হতে হতে মঞ্চের আলো নিভে আসে। পতিদেব পরমের ভাঙা হৃদয়ের আর্তনাদ হাহাকারে মেতে ওঠে চারপাশ, ভেসে আসে শব্দমালা, প্রিয় নাশিনী আমার বিন্দুবাসিনী। অপরূপার চোখজোড়া জলে চিকচিক করে ওঠে কোনো এক বেদনা বিধুর দুঃখে। দুঃখটা রহমানের জন্য নয়, নিজের জন্য। নিজেকে সে চিনতে পারছে না, এই অপরূপাকে সে নিজেই চেনে না। সুষ্ঠুভাবে পালা দেখা শেষ হওয়ার পর মঞ্চ আলোকিত করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মঞ্চে এসে দাঁড়ালো শাহজাদ। দর্শকের মন তখনও আচ্ছন্ন বিন্দুবাসিনীতে, তারা স্তব্ধ হয়ে আছে। দেশ ফুটে উঠল সকলের চেহারায়। এ যেন এক লেখকের কলমের নিদারুণ খেল, আর এক পরিচালকের অসাধারণ বিস্ময়কর সাফল্য। মঞ্চ কাঁপিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরটি যখন অপামরজন সাধারণের উদ্দেশ্যে কয়েকটা কৃতজ্ঞতা সূচক বাক্য বলা শুরু করলো, ঠিক তখনই কোথাও বজ্রপাত হয়ে গেল। গোলাগুলির বিকট শব্দে ভয়ে শঙ্কিত প্রাণ নিয়ে ছুটেছে মানুষ। গোলাগুলি ছুটছে শাহজাদের লোক বলো। ডাকাতদের লক্ষ্য ছিল মঞ্চে দাঁড়ানো শাহজাদ, কিন্তু ভুলক্রমে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। শাহজাদের সৈন্যরা গোলাগুলি থামিয়ে লোকজনকে মাইকে ডেকে আশ্বস্ত করলো, আপনারা পালাবেন না, নিরাপদ জায়গায় দাঁড়ান, নয়তো বিপদে পড়বেন। কিন্তু কে শুনে কার কথা? তারা প্রাণ বাঁচানোর তাগিদে সবাই হৈ হৈ করে ছুটলো। তটিনী সবাইকে নিয়ে নিরাপদ স্থানে সরে গেল। শাহজাদ তাদের কাছে ছুটে গিয়ে বলল, আমি আসা পর্যন্ত কেউ সরবে না এখান থেকে। রূপা, তুমিও না। অপরূপা ভয়ে জড়সড় হয়ে আছে। কি ঘটছে সব? শাহজাদ লম্বা লম্বা পা ফেলে চলে গেল। দেশ বিদেশ থেকে আগত অতিথিরা, শিল্পীরা বেশ অসন্তোষ প্রকাশ করে বলল, গতবারও এমন হয়েছে, এভাবে চলতে থাকলে এখানে আর আসা সম্ভব না। বেয়াদবি মাফ করবেন, আপনার নগর দিন দিন কেমন উচ্ছিষ্টে পরিণত হচ্ছে সম্রাট। শাহজাদ চোখ মুখ ক্রোধের অনলে লাল হয়ে উঠল। রক্তলাল চোখ আর শক্ত চোয়াল, কপালের পাশ বেয়ে অজস্র গড়িয়ে পড়া ঘাম মুছে ধপাস করে এসে বসে পড়ল কেদারায়। হাতের বন্দুকটি ছুঁড়ে ফেলে ক্রুদ্ধ গলায় বলে উঠল, সাফায়াত, এত সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কি করে ডাকাত দল নগরে প্রবেশ করলো? সৈন্যরা চুপ করে থাকলো। সাফায়াত বলল, আয়শা কাঁদছে, বাকিরা আতঙ্ক হয়ে আছে। আমার মনে হয় এখন আমাদের মহলে ফেরা উচিত, তারপর এর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনায় বসা উচিত। শাহজাদ উঠে দাঁড়ালো, বলল, সবাই গমনের জন্য প্রস্তুত হও। সায়রাদের কাছে আসতেই সায়রা উৎকণ্ঠিত গলায় বলল, ভাইজান, ওরা কেন তোমার দিকে গুলি তাক করলো? তার চোখে জল। শাহজাদ তার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না নয়, মহলে গিয়ে আম্মাকে এসব বলবে না। মনোবল আনো নিজের মধ্যে। দুর্বলদের পিঁপড়েও লাথি মারে। সায়রা কান্না চেপে রাখলো। অপরূপার চোখে মুখে প্রাণ নেই, ভাষা নেই। এমন গোলাগুলির মতো বিভৎস ঘটনা সে আর দেখেনি। সে স্তব্ধ হয়ে গেছে। শাহজাদ তার চাহনি দেখে কিছু বলল না। কিছু পরে এসে বলল, সবাই গাড়িতে উঠে বসো, আমরা রওনা দেব। সবাই গাড়িতে উঠে বসলো। শাহজাদ তাদের পাশাপাশি ঘোড়ার পিঠে। গাড়িতে বসা সকলেই আকস্মিক ঘটনার বিহ্বলিত, কারো মুখে কোনো কথা নেই। নীরবতায় কেটে গেল অর্ধেকটা পথ। শাহজাদের চিন্তিত বদন দেখে অপরূপার খারাপ লাগলো। ভালো মানুষের পেছনে লাগার মানুষের অভাব হয় না। এই একটা মানুষের উপর পুরো একটা নগরের মানুষের জীবনের নিরাপত্তা নির্ভর করে। যে মানুষটা নগরের প্রত্যেকটা মানুষের জন্য উসিলা স্বরূপ, সেই মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কেন এত শখ সে বোঝে না। কিন্তু তাদের আর শেষ রক্ষা হলো না। নদী ও জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়ক পথে পুনরায় ডাকাত আক্রমণ করলো। কালো পোশাকে ঢাকা ডাকাত সৈন্যগুলো অশ্ববাহিনীর তীব্র হুঙ্কার ছেড়ে থামলো তাদের সামনে। সবার মুখ ঢাকা, জলজল করছে চোখ জোড়া। সাফায়াত বোনেদের আশ্বস্ত করে বলল, তোমাদের কিচ্ছু হবে না। সাফায়াত বোনেদের আশ্বাস দিল। শাহজাদকে অতি শান্ত দেখালো। ঘোড়ার পিঠে বসেই রইল সে। সাফায়াত বিড়বিড়িয়ে ডাকলো, ভাইজান। শাহজাদ বলল, পেছনে আমাদের বাহিনী আসছে,
আপাতত শান্ত থাকো। ওদিকে সাইরা সোহিনী কেঁদে উঠল ভয়ে। সাইরা ডাকলো, ভাইজান আপনি এগোবেন না। ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না, কতবার বারণ করেছি না কাদার জন্য। সাইরা কান্না গিলে নিল। অপরূপা পূর্ণ দৃষ্টিতে দম না ফেলে তাকিয়ে রইল ডাকাতগুলোর দিকে। জীবনের সমস্ত বাজে অভিজ্ঞতা যেন আজই হয়ে যাচ্ছে। তাদের গাড়ির পেছন পেছন আরো কয়েকটা ঘোড়া টগবগিয়ে ছুটে এলো। মুহূর্তেই শুরু হলো তীর ছোড়াছুড়ি। তবে বেশিক্ষণ না হতে তীর ছোড়াছুড়ি বন্ধ হতেই শাহজাদ বজ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাও তোমরা? বাক বিভূতিহীন ডাকাত দলের একজন প্রচন্ড ক্রোধের দাবানলে আছড়ে পড়ে চিৎকার দিয়ে বলে উঠল, এই রাজ্য, এই নগর তোর ধ্বংস। না, কখনই পাবে না। আমার দেহের শেষ রক্তবিন্দু থাকা অবধি পাবে না। নর ও দানবের মতো অট্টহাসিতে ফেটে পড়ল তারা। ঠিক সেই সুযোগে ঘোড়ার পিঠ থেকে এক লাফ দিয়ে নেমে সৈন্যদের সাথে বন্দুকের গুলি ছুটতে ছুটতে শাহজাদ এগিয়ে গেল। ডাকাতদের হাত থেকে তীর ধনুক পড়ে গেল। তাদের অশ্বগুলো পায়ে গুলি লাগলো। অশ্ব ছেড়ে প্রাণ নিয়ে পালাতে লাগলো তারা। এদিকে গাড়ি থেকে নেমে গিয়েছে অপরূপা। শাহজাদ ফিরে এসে তাকে না দেখে বলল, রূপা, রূপা কোথায়? ঠিক সেই মুহূর্তে হাতের বাহুর মধ্যে এসে বিঁধে একটা তীরের ফলা। শাহজাদের লোকজন বন্দুক নিয়ে এগিয়ে যেতেই ডাকাতরা পিছিয়ে গেল। বাহু চেপে ধরে গাড়ির সাথে লেগে বসে পড়লো শাহজাদ। হাউমাউ করে কেঁদে উঠলো। নেমে পড়লো সাইরা তটিনীরা। শাহজাদ বিন্দু মাত্র বিচলিত না হয়ে শুকনো মুখে জিজ্ঞাসা করলো, একটা মেয়ে তোমাদের পাশ থেকে নাই হয়ে গেল কি করে? সাইরা বলল, রূপা কখন নেমে গেল বুঝতে পারিনি ভাইজান, আমরা মাথা নামিয়ে বসেছিলাম। তটিনী বলল, শান্ত হও, তোমার রক্তকরণ হচ্ছে প্রচুর। রূপা আমার তত্ত্বাবধানে ছিল, ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় ও? ধিক্কার তোমাদের। তটিনীরা সবাই মাথা নামিয়ে ফেললো। দৌড়াতে দৌড়াতে পায়ের চটি খুলে গেল রূপার। পায়ের তলায় কাটা বিঁধে গেছে। রক্তে মাখামাখি হলো পাজোড়া। বন্দুক আর তীর হাতে নদীর ঘাটের উদ্দেশ্যে ছুটে যাওয়া ডাকাত সৈন্যদের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। ডাকাত সৈন্যগুলো ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আপাদমস্তক দেখে নিল অপরূপাকে। অপরূপার মুখ তখনও ঝলার দিয়ে ঢাকা। তার দিকে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে এগুতে থাকা সৈন্যগুলোর পা জোড়া থেমে গেল। জলদ গম্ভীর এক ভয়ঙ্কর আদেশে পা পিছিয়ে নিয়ে গেল। বিপরীত দিকে মেয়েটি এগিয়ে এলো তাদের দিকে। এগিয়ে আসতে আসতে নিজের ঝালর তুলে দিয়ে মুখটা অনাবৃত করে টেনে ধরলো। কালো পোশাকে আবৃত ডাকাত সর্দারের কাঁধের পোশাক। অন্য হাতে মুখের মুখোশ সরিয়ে দেওয়া মাত্রই বহুদিন পর সুপরিচিত মানুষটার এমন ভিন্ন রূপ দেখে ভেঙে পড়ে আশাহত হয়ে হু হু করে কেঁদে উঠে বলল, যাকে মন দিয়েছিলাম তার কণ্ঠস্বর চিনতে তাহলে ভুল হয়নি। প্রতারক, বিশ্বাসঘাতক, ভালোবাসা যেখানে কবর দিলাম। তার নরম গালটা শক্ত দুহাতে আগলে ধরে লোকটা বলল, আমার কথা শোনো আপা, আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। অপরূপা সজোরে চড় বসালো তার গালে। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, মরে যাব, তবু আপনার কাছে আর ফিরবো না। আপনি আমার জন্য হারাম। আমাকে ভুল বুঝছো আপা, কথা শোনো, ফিরে এসো। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।